আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব খুবই চমৎকার একটি জিনিস, সেটি হচ্ছে যে ল্যাপলেস ল সম্পর্কে আমরা গতকালকেই জেনেছি বা গত পর্বে জেনেছি। সো ল্যাপলেস লটি কী ছিল? ল্যাপলেস লটি ছিল যে প্রেশার ইকুয়াল টু 2 গুণন টেনশন ইন ওয়াল ইন্টু থিকনেস ইন ওয়াল ডিভাইডেড বাই রেডিয়াস। প্রেশার বলতে বোঝা যাচ্ছে যে লেফট ভেন্ট্রিকল যত বেশি কন্ট্রাকশন করবে বা প্রেশার ক্রিয়েট করবে, যার ফলে লেফট ভেন্ট্রিকলে যে থিকনেসটা আছে, আমরা জানি এটা এই থিকনেসটা কিন্তু একটু বেশি লেফট ভেন্ট্রিকলে। সো এই থিকনেসটাতে যখন সে প্রেশারাইজ করবে, তখন দেখা যাবে যে ভেন্ট্রিকুলার টেনশন বা যে চাপটা সেটা কিন্তু বেড়ে যাবে, এবং এইটা যখন কন্ডিশনটা বেড়ে যাবে তাহলে দেখা যাবে যে হার্টের সাইজ নর্মাল থাকবে বা সেই তুলনায় কম থাকবে। সহজ কথায় প্রেশার বাড়লে, ভেন্ট্রিকুলার প্রেশার বাড়লে রেডিয়াসের সাইজটা কী হয়ে যায়, কমে যায়, এবং টেনশন ইন ওয়াল এবং থিকনেস ইন ওয়াল যদি বাড়ে তাহলে রেডিয়াসের সাইজটা কমে যায়। এখন কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে, যেমন হার্ট ফেলার। এখন হার্ট ফেলার বাংলাটা কি? হার্ট ফেলার মানে হচ্ছে হৃৎপিণ্ড যদি আপনার কাজ করতে না পারে। এখন হৃৎপিণ্ড কাজ করতে না পারা মানে কি? আমরা জানি যে হার্টের একটা মেইন সাবস্টেন্সেস বা মেইন পার্ট হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এখন লেফট ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করতে পারতেছে না, তো তাহলে বুঝতে হবে যে লেফট ভেন্ট্রিকলের প্রেশার কমে গেছে। সো লেফট ভেন্ট্রিকলের প্রেশার নাই, লেফট ভেন্ট্রিকলের ব্লাড কমে গেছে, লেফট ভেন্ট্রিকল ঠিকঠাক মতো কন্ট্যাক্ট করতে পারতেছে না, যার ফলে কি হবে যে পরিমাণ থিকনেসে সে কন্ট্যাক্ট করে টেনশনটিকে বাড়ানোর কথা ওয়ালে, সে পরিমাণ টান সে ওয়ালের মধ্যে দিতে পারবে না, যার ফলে টেনশন ইন ওয়ালটা কমে যাবে। সো ওয়ালের টেনশন যখন কমে যাবে, যার ফলে দেখা যাবে যে ওয়ালটা একটু দুর্বল হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে, যার কারণে হার্টের সাইজটা বড় হয়ে যাবে বা রেডিয়াসের সাইজটা বড় হয়ে যাবে। এই কন্ডিশনটাকে আমরা বলছি কার্ডিওমেগালি। এখন যদি টেনশন ইন ওয়াল কমে যায় এবং ব্লাডের প্রেশার যদি লেফট ভেন্ট্রিকলে কমে যায়, তার মানে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা বাইরে বেরোতে পারবে না, দ্যাট মিনস স্ট্রোক ভলিউম কমে যাবে। আর স্ট্রোক ভলিউম কমা মানে কার্ডিয়াক আউটপুট কিন্তু কমে যাওয়া। সো এখন রেডিয়াসের সাইজটা আমার বেড়ে গেছে, অর্থাৎ হার্টটা বড় হয়ে গেছে। সো এই যে বড় হার্ট, এটা কিন্তু অলরেডি নন ফাংশনিং। এখন রেডিয়াসের সাইজটা বড় হয়ে গেছে বা হার্টটা বড় হয়ে গেছে, এটাকে তো কমাতে হবে। সো এটাকে কমানোর জন্য প্রচুর পরিমাণে টেনশন দরকার, অনেক বেশি টেনশন দরকার। সো এই জন্য আমাদের হার্ট করবে কি, টেনশনটাকে বাড়ানোর ট্রাই করবে রেডিয়াসের সাইজটাকে কম্পেনসেট করার জন্য। কিন্তু যত বেশি আপনি টেনশন বাড়াচ্ছেন, আপনার কিন্তু হার্টের কিন্তু কি মাসেলের কাজও কম কি হচ্ছে, বেশি বাড়তেছে। সো যখন ভেন্ট্রিকুলার মাসেলের কাজগুলো অনেক বেশি পরিমাণে বাড়বে, তখন আলটিমেটলি কী হবে, তাদের খাওয়া দরকার। সো তাদের খাওয়া কি অক্সিজেন, সুতরাং অক্সিজেন ডিমান্ডটা বেশি হবে। সো যে পরিমাণ টেনশন বাড়ছে পরবর্তী সময়ে রেডিয়াস বাড়ার কারণে, সে পরিমাণ কিন্তু অক্সিজেন আমাদেরকে পূরণ করতে পারছি না, যার ফলে আমাদের রোগীরা যারা আসে তারা কিন্তু ব্রেথলেসনেস নিয়ে ভোগে এবং হার্টটি আবারও নন ফাংশনিং হার্ট হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, হার্ট ফেলিওর হলে আমরা কি ট্রিটমেন্ট দেবো? ট্রিটমেন্টের অপশন আপনি নিজেই পারবেন কীভাবে কী করা যায়। এক নম্বর হচ্ছে, যদি ভেনোডাইলেটর দিই। ভেনোডাইলেটর মানেটা কি? ভেনোডাইলেটর মানে হচ্ছে যে আপনার ভেইন যেগুলো আছে সেগুলোকে ডাইলেটেশন করবে, যার ফলে কি হবে, ভেনাস রিটার্নটা কমে যাবে, ভেনাস ফ্লোটা কমে যাবে, ব্লাডগুলো পেরিফেরিতেই থাকবে, সে ব্লাডগুলো আবার নতুন করে হার্টে এসে রাইট এটিএমে ঢুকবে না। সুতরাং ডাইলেটেড হার্ট ধীরে ধীরে ব্লাড না পাওয়ার কারণে বিকাম নর্মাল হবে। দুই নম্বরটা হচ্ছে, যদি আমরা আর্টারিওলার ডাইলেটেশন করি। আর্টারিও ডাইলেটেশন মানে তো সবাই জানে, যখন আমি আর্টারি ডাইলেটেশন করবো তখন আলটিমেটলি কিন্তু প্রেশারটা কমে যাবে, যার ফলে ব্লাডটা ইজিলি কিন্তু যেতে পারবে, অর্থাৎ যে পরিমাণ ব্লাডই থাকুক না কেন খুব চমৎকারভাবে স্ট্রোক ভলিউম এবং কার্ডিয়াক আউটপুট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে ডাইউরেটিক্স। ডাইউরেটিক্স সম্পর্কে আমরা সবাই জানি। ডাইউরেসিস মানে হচ্ছে যে আমার শরীর থেকে যতগুলো ওয়াটারগুলো আছে সেগুলোকে আমি কী করে দেবো, বের করে দেবো। অলরাইট। সো ডাইউরেটিক্স যদি আমি ইউজ করি, তার ফলে কী হবে, ব্লাড ভলিউমটা কী হয়ে যাবে, কমে যাবে। সো ব্লাড ভলিউম যখন কমে যায়, টোটাল ব্লাড ভলিউম যখন কমে যায়, তখন আলটিমেটলি ভেনাস ভলিউমও কমে যাবে, ভেনাস রিটার্নও কমে যাবে। সো ভেনাস রিটার্ন কমে যাওয়া মানে রেডিয়াসটা স্মলার হয়ে যাওয়া, রেডিয়াস স্মলার হয়ে যাওয়া মানে স্ট্রোক ভলিউম বাড়া, ইজেকশন ফ্র্যাকশন বাড়া, আলটিমেটলি সেটা ফেজটা লেস হয়ে যাওয়া। এবং 4 নম্বর হচ্ছে আয়োনোট্রপিক। আয়োনোট্রপিক ড্রাগ মানে আমি কি বলেছি? সো আয়োনোট্রপিক মানে হচ্ছে যে আপনার কী করবে, সে টেনশনটাকে বাড়াবে। সো টেনশন যখন বাড়াবে, আলটিমেটলি প্রেশারটাই বাড়বে। সো যখন ভেন্ট্রিকুলার প্রেশার বাড়বে, তখন বেশি বেশি পরিমাণে ব্লাড কিন্তু ইজেকশন হবে, স্ট্রোক ভলিউম বাড়বে এবং কার্ডিয়াক আউটপুট বাড়বে। এক্সাম্পল হচ্ছে ডিজিটালিস, ডিগোক্সিন এটসেট্রা। সুতরাং আর্টারিও ডাইলেটর, ভেনোডাইলেটর, ডাইউরেটিক্স এবং একই সাথে আমরা পজিটিভ আয়োনোট্রপিক যে ড্রাগগুলো আছে সেগুলো ব্যবহার করে আমাদের হার্ট ফেলিওর যে রোগীগুলো আছে সেগুলোকে ট্রিটমেন্ট করতে পারি। এরপরে আরেকটি জায়গা চলে আসা যাক, ইসচেমিক হার্ট ডিজিজ। সবাই জানেন, যাদের বাসায় মা বাবা আছে অনেকেই জানেন যে যাদের হাইপার টেনশন থাকে তাদেরকে কিন্তু হার্ট ডিজিজ বা এমআই হওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস নামে একটি টার্ম পড়েছি, অনেকে বায়োকেমিস্ট্রিতে পড়েছি, অনেকে প্যাথোলজিতে পড়েছে। সো অ্যাথেরোস্ক্লেরোসিস মানে হচ্ছে যে আপনার শরীরে যে কোলেস্টেরল লেভেলটা সেটা এত বেশি পরিমাণে বেড়ে যাওয়া যেটা ব্লাডে অবস্ট্রাকশন করে। সো ব্লাডে যখন অ্যাথেরোমা ফর্মেশন হয়, যার ফলে ব্লাড ফ্লোটা ঠিকঠাক মতো হয় না। সো আমরা জানি হার্টে আর্টারি সাপ্লাই কে দেয়, করোনারি আর্টারি। সো করোনারি আর্টারিতে যখন ব্লাড ফ্লো কমে যায়, আমরা সেটাকে বলি ইস্কিমিয়া। আমরা জানি যখন ব্লাড কমে যায় হচ্ছে
যে কোনো অক্সিজেন যখন কমে যায় হচ্ছে ব্লাডে, সেটাকে আমরা বলছি ইসচিমিয়া। যখন টিস্যুতে কমে যায় সেটাকে বলি হাইপক্সিয়া। সো এখানে যেহেতু আর্টারি মানে ব্লাডে কমে গেছে অক্সিজেন, তাহলে সেখানে আমরা বলছি ইসচিমিয়া। ইসচিমিয়া হলে হার্ট কাঁপছে, কেন? অক্সিজেনের জন্য। সো হার্ট যখন অক্সিজেনের জন্য কাঁদে সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যানজাইনা। সো এখন হার্ট অক্সিজেনের জন্য কাঁদছে, এখন আমার দরকার কি? আমার দরকার হচ্ছে হার্টের অক্সিজেন চাহিদাটাকে কমাইতে হবে, কারণ এত চাহিদা তো আমার পূরণ করা সম্ভব না। সো আমার তো এত খাবার নাই, তো আমার তো এত চাহিদা করলে পোলাও বিরিয়ানি চাইলে তো আমার হবে না। সো আমার হার্টের অক্সিজেন চাহিদাকে কমাতে হবে। সেজন্য কী করতে হবে? প্রেশার ওয়ার্কটাকে আমাকে কমাতে হবে, মানে অ্যাওর্টার প্রেশারটাকে আমাকে কমাতে হবে। এখন অ্যাওর্টার প্রেশার যদি আমি না কমাই তাহলে কী হবে? এখন অ্যাওর্টা যদি তার রাগ নিয়ে থাকে, না আমি আমার প্রেশার যেমন ছিল তেমনই রাখবো বা তার চেয়ে বেশি বাড়াবো, তখন কী হবে? যে পরিমাণ ভেন্ট্রিকুলার ব্লাড তো এমনিতেই নাই, সো ব্লাড কম, এখানে অক্সিজেন কম, যার ফলে কী হবে? ব্লাডটা ইজেক্ট হতে পারবে না, স্ট্রোক ভলিউম কম হবে, কার্ডিয়াক আউটপুট কম হবে, ইজেকশন ফ্র্যাকশন কম হবে, এবং আলটিমেটলি পেশেন্ট ইসচেমিক হার্ট ডিজিজে ভুগবে। সো আমার কথা হচ্ছে আমাকে অ্যাওর্টার প্রেশারটাকে কমাতে হবে বা রেজিস্ট্যান্সটাকে কমাতে হবে। এটার উপায় কি? দুইটা উপায়। একটা হচ্ছে আর্টেরিয়াল ডাইলেটেশন। আর্টেরিয়াল ডাইলেটেশন যখন আমি দিব তখন কি হবে? প্রেশারটা কমে যাবে অ্যাওর্টার, যার ফলে লেফট ভেন্ট্রিকুলার পাম্প করলে লো প্রেশারেও কিন্তু যতটুকু ব্লাড আছে ততটুকু ব্লাড ইজেক্ট হতে পারে এবং সেটি সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। আবার ভেনোডাইলেটর আমি ইউজ করতে পারি, যার ফলে ভেনাস রিটার্নটা কমে যাবে এবং নাইট্রেটস জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো কী করবে? ভেনাস রিটার্ন যখন কমে যাবে, রেডিয়াস যেটা আছে, রেডিয়াসের সাইজটা কিন্তু কমে যাবে, কারণ আর্টারি রাইট এটিএম দিয়ে কিন্তু কোনো প্রকার ভেনাস ব্লাড প্রবেশ করছে না, যার ফলে কী হবে? একটু হলেও অক্সিজেন সাপ্লাইটা বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্রেশারের কথা এত আসছে, এটা কেন? এই যে প্রেশারটা দিচ্ছে না, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এটাই কিন্তু হচ্ছে আফটারলোড। আমি একটু পরে আসবো। এই যে প্রেশারটা বাড়ছে, অর্থাৎ অ্যাওর্টা প্রেশার দিচ্ছে, পেরিফেরাল রেজিস্ট্যান্স অর্থাৎ পেরিফেরিদের প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্স হচ্ছে, যার কারণে আর্টারিটা কী করছে? কনস্ট্রিক্ট করছে। সো আর্টারিটা যখন কনস্ট্রিক্ট করছে, কোনোভাবেই কিন্তু কী হচ্ছে না? স্ট্রোক ভলিউমটা যাচ্ছে না, যার ফলে স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, হার্ট ইনএফিসিয়েন্ট হচ্ছে। সো কথা খুবই সহজ। বারবার আমি একটা কথা বলি যে হৃদয় বড় হওয়া মানেই সবসময় ভালো হওয়া নয়, মাঝে মাঝে বিগ হার্ট থেকে কিন্তু আলটিমেটলি মায়োকার্ডিয়াল ইনফেকশন বা সিভিয়ার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন দেখা দিতে পারে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস সবসময় পড়তে লাগে কার্ডিওলজিতে, সেটি হোয়াট ইজ প্রিলোড এবং হোয়াট ইজ আফটার লোড। সো প্রি মানে হচ্ছে আগে এবং লোড মানে হচ্ছে ভেন্ট্রিকল দ্বারা পরিপূর্ণ, অর্থাৎ ব্লাড ভলিউম দ্বারা পরিপূর্ণ একটা ভেন্ট্রিকল। প্রি মানে আগে, কার আগে? অর্থাৎ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হওয়ার আগেই, অর্থাৎ ব্লাড দ্বারা পূর্ণ হয়ে আছে ভেন্ট্রিকলটা, এখন সে খেলা শুরু করে নাই, খেলা শুরু করার আগেই যখন ব্লাড ভলিউম দ্বারা পূর্ণ কোনো ভেন্ট্রিকল থাকে সেটাকে আমরা প্রিলোড বলছি। মেকানিজমটা খুব সহজ। আপনার মনে করেন ডায়াস্টলটা শেষ হয়ে গেছে এবং আপনি অ্যাট্রিয়াল কন্ট্রাকশনও করে ফেলেছেন। সো এখন আপনার স্টেপ হচ্ছে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন করবেন। সো ডায়াস্টল শেষ, ভেন্ট্রিকুলার ডায়াস্টল শেষ হওয়ার পর কিছু ব্লাড জমা আছে আপনার ভেন্ট্রিকলে, আবার ভেন্ট্রিকল কন্ট্রাকশন এখনও করে নাই, অ্যাট্রিয়াল কন্ট্রাকশনও করছে, যার ফলে ব্লাড আরও জমা হয়ে আছে। সো সব ব্লাডগুলো ভেন্ট্রিকলে জমা হয়ে আছে, হার্ট রিল্যাক্স অবস্থায় আছে। সো হার্ট যখন রিল্যাক্স অবস্থায় থাকে, এই যে পুরো ব্লাড ভলিউম, এই ভলিউমটাকে আমরা বলছি ইনডায়াস্টলিক ভলিউম, এবং ভেন্ট্রিকল এই অবস্থায় যে প্রেশার দেয় বা প্রেশারটা অবস্থা থাকে সেটাকে বলা হচ্ছে ইনডায়াস্টলিক প্রেশার। এখন খুবই সহজ একটা জিনিস দেখেন, এটা লেফট ভেন্ট্রিকল, এখান থেকে আগে ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়ে ব্লাডগুলো জমা হয়েছে, এটাকে বলা হচ্ছে ইনডায়াস্টলিক ভলিউম। অপরদিকে লেফট এটিএম কন্ট্রাকশন করেছে, কন্ট্রাকশন করে ব্লাডটা দিয়েছে ফুল বন্ধ, সব কিছু দিয়ে একদম পরিপূর্ণ ব্লাড, এটাকে ইনডায়াস্টলিক ভলিউম বলেছি। যে প্রেশারটা আছে সেটাকে বলছি ইনডায়াস্টলিক প্রেশার। এখনও লেফট ভেন্ট্রিকল কন্ট্রাকশন করে নাই, অর্থাৎ ব্লাডটাকে সে বের করা শুরু করে নাই। সো ব্লাডটা একদম চমৎকারভাবে রিল্যাক্স অবস্থায় ভেন্ট্রিকলে আছে। অপরদিকে লেফট এটিএম, তাহলে আমার কার উপর আমি ডিপেন্ডস করবো? আমার ইনডায়াস্টলিক ভলিউম, ইনডায়াস্টলিক প্রেশার, যেহেতু লেফট এটিএম আমাকে সাপোর্ট দিচ্ছে, লেফট এটিএল প্রেশার। লেফট এটিএমকে কোথা থেকে ব্লাড পাচ্ছে? ফোর পালমোনারি ভেন, সুতরাং পালমোনারি ভেনাস প্রেশার, এবং পালমোনারি ওয়েস্ট প্রেশার নামে আরেকটি প্রেশার আছে। সো এই সবগুলোই হচ্ছে ইজ প্রপোর্শনাল টু দ্য প্রিলোড। মানে পালমোনারি ভেনাস প্রেশার যদি ভালো হয়, অর্থাৎ ভেইন থেকে যদি ভালো ব্লাড আসে, ব্লাড দ্বারা পরিপূর্ণ হবে ভালোকে ভেন্ট্রিকল। পালমোনারি ভেনাস প্রেশার ভালো হলে লেফট এটিএমের প্রেশার ভালো হবে, লেফট এটিএমের প্রেশার ভালো হলে ব্লাড ভালো জমবে কোথায়? ইনডায়াস্টলিক ভলিউম। এবং এখানে ইনডায়াস্টলিক ভলিউম যখন ভালো হবে, ইনডায়াস্টলিক প্রেশার যখন ভালো থাকবে, তখন ভেন্ট্রিকলও কিন্তু কী করবে? খুব চমৎকারভাবে সেটিকে প্রিলোড, মানে সেটিকে ভলিউমটাকে লোড অবস্থায় রাখতে পারবে। সুতরাং সহজ কথা, প্রিলোড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনডায়াস্টলিক ভলিউম, ইজ প্রপোর্শনাল টু দ্য ইনডায়াস্টলিক প্রেশার, ইজ প্রপোর্শনাল টু দ্য লেফট অ্যাট্রিয়াল প্রেশার, এবং লেফট অ্যাট্রিয়াল প্রেশার ইজ প্রপোর্শনাল টু দ্য পালমোনারি ভেনাস প্রেশার, এবং পালমোনারি ভেনাস প্রেশার ইজ প্রপোর্শনাল টু দ্য পালমোনারি ওয়েস্ট প্রেশার। এখন প্রশ্ন থাকতেই পারে পালমোনারি ওয়েস্ট প্রেশার এটা আবার কি? এটা খুবই সহজ। আমরা জানি যে আমাদের যে মিডিয়ান কিউরাল ভেইন আছে, এখানে আমরা একটা ক্যাথেটার দিয়ে দেবো। ক্যাথেটারটার নাম হচ্ছে সোয়ান-গান্স ক্যাথেটার, এবং একটা রেট্রোগেট আমরা ক্যাথেটার ঢুকিয়ে দেবো, একটু কঠিন প্রসিডিউর। সো রেট্রোগেট যখন আমরা ক্যাথেটার ভেইনটা দিয়ে ঢুকিয়ে দেবো এবং তার এখানে আমরা একটা ক্যামেরা থাকে, হ্যাঁ, এটাকে বলে স্ক্লেরোপিক ক্যামেরা। সো এই ক্যামেরা সহ একটা প্রেশার ট্রান্সডিউসার, এটাকে আমরা বলি প্রেশার ট্রান্সডিউসার, এটাকে আমরা ঢুকিয়ে দিই মিডিয়ান কিউবিটাল ভেইন দিয়ে। সেটি ভেইন হয়ে 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 চলে যায় একদম জাস্ট
লাংসের আগে যে পালমোনারি ভেসেলগুলো আছে সেখানে গিয়ে সে পালমোনারি ভেসেল যেগুলো আছে সেগুলো কী করে, ব্লক করে। সো যখন সে ব্লক করে তখন সে দেখতে পায় যে আগে কি ঘটনা ঘটে। সো এই জায়গায় যখন ব্লক করলো তখন কিন্তু ব্লাড কিন্তু কোথায় আসতে পারতেছে না, আর এদিক থেকে ওদিকে যেতে পারছে না, অর্থাৎ সাময়িক সময়ের জন্য সে কিন্তু একটু ব্লাড ভেসেলটাকে কী করলো, ব্লক করলো। এবং তখন সে দেখছে যে আসলে ব্লক করার পর ইনডায়াস্ট্রিক ভলিউমটা কেমন, ইনডায়াস্ট্রিক প্রেশারটা কেমন, এবার লেফট এট্রিয়াল প্রেশারটা কেমন, অপরদিকে হচ্ছে যে পালমোনারি ভেনাস প্রেশারটা কেমন। সো সকল প্রেশারগুলো যখন সে মেনটেন করে এবং দেখে আসে, এবং একে চোখের দেখাও যেটা দেখা যায় ফ্রদার সোয়ান গ্যান্স ক্যাথেটার, এবং যে প্রেশারটা মাপা হয় সেই প্রেশারটাকে আমরা বলছি পালমোনারি ওয়েস্ট প্রেশার। ওকে, এখন একটা খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে কন্ট্রাক্টিলিটি। কন্ট্রাক্টিলিটি জিনিসটা কি? কন্ট্রাক্টিলিটি জিনিসটা তো খুব সহজ। এটা ডিপেন্ডস করে নাম্বার 1 ভেলোসিটি অফ ডেভেলপমেন্ট অফ কন্ট্রাকশন, অর্থাৎ চেঞ্জেস ইন প্রেশার ইন লেফট ভেন্ট্রিকল ডিপেন্ডেড বাই দ্য চেঞ্জেস ইন টাইম ডিপি বাই ডিটি। বুঝলেন না তো? ত্রিকোণমিতির অঙ্কের মতো ডিপি বাই ডিটি, সরি ক্যালকুলেশন অঙ্কের মতো। মানে প্রেশার ইন লেফট ভেন্ট্রিকল এবং টাইম অনুযায়ী কিন্তু প্রেশারটাকে চেঞ্জ করে। অর্থাৎ আপনার যখন লেফট ভেন্ট্রিকল আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন করার টাইম, তখন কিন্তু হার্ট আপনার হাইপার ডাইনামিক হয়ে যাবে, কন্ট্রাক্টিলিটি বাড়াবে। আবার যখন তার কার্ডিয়াক সাইকেল আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনের টাইম, তখন কিন্তু হার্ট কী করবে, রিল্যাক্স, কন্ট্রাক্টিলিটি কমাই দেবে, ডাইনামিকতা কমে যাবে। সুতরাং কন্ট্রাক্টিলিটি ডিপেন্ড করে কার সাথে? কার্ডিয়াক সাইকেলের টাইমের সাথে। 2 নম্বর হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। আমি 3টা হার্ট দেখিয়েছি, এটা 1 নম্বর হার্ট, 2 নম্বর হার্ট, 3 নম্বর হার্ট। 1 নম্বর হার্টে দেখেন ইনডায়াস্ট্রিক ভলিউম হচ্ছে 140 ml, একটা স্মল হার্ট। এই 140 ml যদি তার ইনডায়াস্ট্রিক ভলিউম হয়, তার ব্লাডগুলো বের হয়ে গেছে, অর্থাৎ ইজেকশন ফ্র্যাকশন হয়েছে, দ্যাট মিনস স্ট্রোক ভলিউম আমি যদি ধরি, আবার কত ml? 70 ml, অর্থাৎ 70 ml তার বের হয়ে গেছে। আচ্ছা, 2 নম্বর হার্টে দেখা যাচ্ছে যে 140 ml এর মধ্যে স্ট্রোক ভলিউম হয়ে গেছে কত? 100 ml। এটা নট ইজেকশন ফ্র্যাকশন, এটা হচ্ছে স্ট্রোক ভলিউম, রাইট? এটা হচ্ছে স্ট্রোক ভলিউম। আচ্ছা, 3 নম্বর হার্টে দেখা যাচ্ছে যে তার ইনডায়াস্ট্রিক ভলিউম হচ্ছে 200 ml এবং তার স্ট্রোক ভলিউমটা হচ্ছে 100 ml। তাহলে দেখেন, আমরা জানি ইজেকশন ফ্র্যাকশন ইকুয়াল টু স্ট্রোক ভলিউম বাই ইনডায়াস্ট্রিক ভলিউম। সো এখানে কিন্তু স্মল হার্ট, এটা নর্মাল হার্ট, এটা হচ্ছে একটা বিগ হার্ট। সো স্মল হার্টে ইনডায়াস্ট্রিক ভলিউম 140 ml যদি আমি উপরে দিই, এবং স্ট্রোক ভলিউম যদি 140 ml উপরে দিই, এবং 140 ml এটা কি, 140 হচ্ছে তার ইনডায়াস্ট্রিক ভলিউম, এটা যদি নিচে দেই এবং স্ট্রোক ভলিউম যদি 70 ml উপরে দেই, তাহলে ইজেকশন ফ্র্যাকশনটা পাচ্ছি আমি 0.5। অর্থাৎ 140 ml যদি তার ভলিউম থাকে, ভেন্ট্রিকলে জমা থাকে, সেখান থেকে 70 ml তার কী হয়ে যাচ্ছে, পাস হয়ে যাচ্ছে, দ্যাট মিন 70 ml আউট হয়ে যাচ্ছে। সো বাকি 70 ml কিন্তু এখানে আছে। সুতরাং সহজ কথা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইনডায়াস্ট্রিক ভলিউম। মানে যত বেশি পরিমাণে ব্লাড ইজেক্ট হবে, অর্থাৎ স্ট্রোক ভলিউম ইজেক্ট হচ্ছে, সুতরাং স্ট্রোক ভলিউম ইজ প্রপোর্শনাল টু দ্য ইজেকশন ফ্র্যাকশন। বাট যত বেশি ব্লাড এখানে জমা থাকবে, তত কিন্তু ইজেকশন ফ্র্যাকশন বা স্ট্রোক ভলিউমটা কমে যাবে। সুতরাং ইজেকশন ফ্র্যাকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইনডায়াস্ট্রিক ভলিউম। এখন 2 নম্বর হার্টে দেখেন, এটা কিন্তু বেস্ট এফিসিয়েন্ট হবে, কারণ এখানে ইনডায়াস্ট্রিক ভলিউম হচ্ছে 140 ml এবং তার স্ট্রোক ভলিউমটা 100 ml, অর্থাৎ 140 ml এর মধ্যে প্রায় অধিকাংশই কিন্তু বের হয়ে গেছে, অর্থাৎ অধিকাংশই কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে চলে গেছে। আবার 3 নম্বর হার্ট কিন্তু বড়, দেখেন তার ইনডায়াস্ট্রিক ভলিউম হচ্ছে 200 ml, কিন্তু সেই অনুপাতে কিন্তু তার স্ট্রোক ভলিউম কিন্তু একই আছে, অর্থাৎ 100 ml আছে। অর্থাৎ যে পরিমাণ ইনডায়াস্ট্রিক ভলিউম আছে, সেই পরিমাণ ইনডায়াস্ট্রিক ভলিউম কিন্তু বের হয়ে স্ট্রোক ভলিউম হয়ে যেতে পারেনি। সুতরাং 1 নম্বরে স্মল হার্টে ইজেকশন ফ্র্যাকশন এবং 3 নম্বরে ইজেকশন ফ্র্যাকশন কিন্তু ইকুয়াল। সুতরাং রেশিও ইজ ইম্পর্টেন্ট। এই জায়গায় ইনডায়াস্ট্রিক ভলিউম কম, এই জায়গায় ইনডায়াস্ট্রিক ভলিউম বেশি, কিন্তু এই জায়গায় কম ইনডায়াস্ট্রিক ভলিউম থাকা সত্ত্বেও তার স্ট্রোক ভলিউম কিন্তু সেই অনুপাতে কম। আবার এই জায়গায় দেখা যায় তার ইন্ডাস্ট্রিয়াল ভলিউম বেশি, কিন্তু সেই অনুপাতে তার স্ট্রোক ভলিউমটাও কিন্তু বেশি। সুতরাং দুটার অনুপাত কিন্তু ইকুয়াল। সো বেস্ট থিং ইজ ইন্ডাস্ট্রিয়াল ভলিউমটা আপনাকে কম রাখতে হবে এবং বেশি বেশি আপনাকে কী করতে হবে, স্ট্রোক ভলিউম বের করতে হবে। সো যত বেশি স্ট্রোক ভলিউম আপনি বের করতে পারবেন, আপনার ইজেকশন ফ্র্যাকশন তত বাড়বে। সো ইজেকশন ফ্র্যাকশন তত বাড়া মানে আপনার হার্ট থেকে সার্কুলেশন হয়ে ব্লাডগুলো বেশি পরিমাণে পুরো পেরিফেরিতে ছড়িয়ে পড়া। সো ইট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, একটা যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই, খুব সহজ, আপনি দেখবেন যে যখন পজিটিভ একটা, আমি যদি সাপোজ একটা নর্মাল একটা হার্ট আমি চিন্তা করি, এই সবুজ কালারটা হচ্ছে সিস্টল হচ্ছে, তারপর ডায়াস্টল হচ্ছে, আবার সিস্টল হচ্ছে, আবার ডায়াস্টল হচ্ছে। কিন্তু আপনি যদি একটা পজিটিভ আয়োনোট্রপিক, আপনি যদি অ্যাড্রেনালিন দিলেন, তার ফোর্স অফ কন্ট্রাকশনটাকে বাড়িয়ে দিলেন হঠাৎ করে, দেখলেন যে স্যার ভেলোসিটি হঠাৎ করে বেড়ে গেল, আবার ভেলোসিটি হঠাৎ করে কমে গেল। দ্যাট মিনস খুব দ্রুত সে কন্ট্রাকশন করবে, খুব দ্রুত রিল্যাক্সেশন করবে এবং তার ডায়াস্টল টাইমটাও কম হবে।
সুতরাং যদি পজিটিভ আয়োনোট্রপিক কোনো ড্রাগ দেন সে খুব দ্রুত পিক প্রেশারে চলে যাবে। তো যত দ্রুত সে পিক প্রেশারে যাবে এবং যত দ্রুত সে রিল্যাক্স হবে তখন হার্টটাকে কী বলা হয়, ডাইনামিক হার্ট। সো এই ধরনের হার্টের ক্ষেত্রে আপনি সিস্টোল অনেক দ্রুত পাবেন। আপনি দেখবেন যে সিস্টোলের করার সময়ও তার কম, অর্থাৎ সে খুব দ্রুত তার হার্ট রেট বাড়ছে। অর্থাৎ পজিটিভ আয়োনোট্রপিক ড্রাগসের ক্ষেত্রে যদি আমরা দিই তাহলে আমরা দেখব কন্ট্রাকশন অনেক বাড়ছে, এখানে সিস্টোলিক ইন্টারভাল অনেক কম এবং হার্ট রেট অনেক বেশি এবং একই সাথে ডায়াস্টোলিক ইন্টারভালও কম। কিন্তু অপরদিকে যদি আপনি নেগেটিভ আয়োনোট্রপিক ড্রাগ দেন তার কন্ট্রাকশন কিন্তু কমে যাবে, অর্থাৎ নীল কালারটা দেখেন, তার কন্ট্রাকশন কমে গেছে। কন্ট্রাকশন কমে যাওয়া মানে হচ্ছে তার সিস্টোলিক ইন্টারভালটাও বেশি এবং একই সাথে তার ডায়াস্টোলিক ইন্টারভালটাও বেশি বা সে এক্সপ্যান্ডও বেশি করতে পারে। সো দিস ইজ আ কমন রিলেশনশিপ বিটুইন দ্য সিস্টোল, ডায়াস্টোল অ্যান্ড পজিটিভ অর নেগেটিভ আয়োনোট্রপিক ড্রাগস। সবচেয়ে ইম্পর্টেন্ট আরটি হচ্ছে প্রিলোড। অর্থাৎ প্রিলোডটা কি? প্রিলোডটা তো আমরা পড়েছি। প্রিলোড হচ্ছে যে যখন ভেন্ট্রিকল যেটাকে লোড দেয়, ভেন্ট্রিকল পূর্ণ থাকে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হওয়ার আগে যখন ব্লাডটা থাকে ভেন্ট্রিকল, সেটা হচ্ছে প্রিলোড। আফটারলোড মানে হচ্ছে যে রেজিস্ট্যান্স যেটা দিবে, অর্থাৎ এই যে প্রিলোডটা যাচ্ছে সে যখন স্ট্রোক ভলিউম হয়ে বের হয়ে আউটাতে যেতে চায় সেটাকে যখন সে বাধা প্রদান করে এবং এই বাধা প্রদান যখন আইদার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বা অ্যাওর্টিক প্রেশার দ্বারা হয়, এই লোডটাকে বলা হয় আফটারলোড। সো ভেন্ট্রিকল আপনার কন্ট্রাকশন করছে, কন্ট্রাকশন করার পর ট্রাই টু ইজেক্ট এগেইনস্ট, মানে প্রচুর পরিমাণে ব্লাড কী করছে, ইজেক্ট করার চেষ্টা করছে, কিন্তু আফটারলোড বাড়া মানে সে ইজেক্ট করতে দেবে না, ইজেক্ট করতে বাধা প্রদান করবে, অর্থাৎ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এবং অ্যাওর্টিক প্রেশারটাকে বেড়ে যাবে, যার ফলে ভেন্ট্রিকুলার ব্লাড ইজেক্ট না হয়ে আবার সেখানে জমা থাকবে এবং আলটিমেটলি স্ট্রোক ভলিউম এবং কার্ডিয়াক আউটপুট কমে যাবে, কারণ ব্লাডটা কিন্তু ইজেকশন হতে পারেনি বা বের হয়ে আর্টারিতে যেতে পারেনি বা সিস্টেমিক সার্কুলেশনে যেতে পারেনি। সো যত বেশি আউটিক প্রেশার এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে তত বেশি আফটারলোড বাড়বে, কারণ ব্লাড ইজেক্ট না করতে পারে, ভেন্ট্রিকুলার চাপটি বাড়ছে। সুতরাং প্রিলোড ইজ প্রপোর্শনাল টু দ্য কন্ট্রাক্টিলিটি, মানে একটা প্রিলোড যতই ভেন্ট্রিকুলার যত পরিমাণে ব্লাড জমা থাকবে কন্ট্রাকশন করার আগে, তো ভেন্ট্রিকুলার যখন ব্লাড জমা থাকবে সেটা কিন্তু তার শক্তি। সো ভেন্ট্রিকুলার যখন ব্লাড জমা থাকবে সে এটাকে একদম কন্ট্রাক্ট করে সেটাকে বের করার চেষ্টা করছে। সো প্রিলোড যত থাকবে কন্ট্রাক্টিলিটি তার শক্তির পরিমাণ তত বাড়বে এবং প্রিলোড যত বাড়বে স্ট্রোক ভলিউম বাড়বে, কন্ট্রাক্টিলিটি বাড়লো কী হবে, স্ট্রোক ভলিউম বাড়বে। আর স্ট্রোক ভলিউম যখন বাড়বে তার মানে হচ্ছে আপনার রেজিস্ট্যান্স কম, যার ফলে কিন্তু ব্লাডটা ইজেক্ট হতে পারছে। সো স্ট্রোক ভলিউম বাড়লে আফটারলোডটা কমে যাবে। এখন একটা একুট কোনো কন্ডিশনে যদি আপনার অ্যাওর্টিক প্রেশার এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে কী হবে, আলটিমেটলি স্ট্রোক ভলিউম বাড়ছে না, অর্থাৎ কমে যাচ্ছে। সো স্ট্রোক ভলিউম কমে যাওয়া মানে হচ্ছে যে ব্লাডটা কী হচ্ছে, ইজেক্ট হতে পারছে না, অর্থাৎ ব্লাডটা ভেন্ট্রিকলে বাড়ছে। সো ব্লাড যখন ইজেক্ট করতে না পারছে ভেন্ট্রিকলে বাড়ছে, আলটিমেটলি ইনডায়াস্টোলিক ভলিউমটা কী হচ্ছে, বাড়ছে। সো ইনডায়াস্টোলিক ভলিউম বাড়া মানে হচ্ছে মায়োকার্ডিয়ামটাকে স্ট্রেচিং করা, বড় করে তোলা। সো মায়োকার্ডিয়াম যখন স্ট্রেচিং হয়ে যাবে ফ্রাঙ্ক-স্টার্লিং লয়ের মতো, ইনডায়াস্টোলিক ভলিউম বাড়া মানে হচ্ছে সে শক্তি বাড়া। সে শক্তি বাড়া মানে তার হার্টের কন্ট্রাক্টিলিটি বা ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি বাড়া এবং আলটিমেটলি স্ট্রোক ভলিউমটা বাড়া। সো ইট ইজ আ রিভার্স। যদি একুট কন্ডিশনে আসে কোনো কারণে, টিপিআর এবং অ্যাওর্টিক প্রেশার যদি বেড়ে যায় কোনো কারণে, আলটিমেটলি কিন্তু এটিকে কী করে, রিভার্স ফেনোমেননের মাধ্যমে সে কিন্তু আবার স্ট্রোক ভলিউমটাকে বাড়িয়ে দেয়। কিন্তু যদি কোনো ক্রনিক কন্ডিশন থাকে, অর্থাৎ সিস্টোলিক হাইপারটেনশন বা সিস্টেমিক হাইপারটেনশন যদি থাকে, অনেক দিন থেকে তার হাইপারটেনশন এবং তার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এবং অ্যাওর্টিক প্রেশার অনেক দিন থেকে বাড়ানো, তখন দেখা যাবে যে আলটিমেটলি কিন্তু সেই স্ট্রোক ভলিউমটা এই কমাই থাকে, যার ফলে কী হবে, হার্টে অনেক বেশি পরিমাণে ইনডায়াস্টোলিক ভলিউম ব্লাড জমতে 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 হার্টটা কী হয়ে যাবে, হাইপারট্রফি হার্ট হয়ে যাবে, কারণ কার্ডিয়াক আউটপুট পুরো ঠিকঠাক মতো হচ্ছে না, স্ট্রোক ভলিউমও হচ্ছে না, আলটিমেটলি পরবর্তী সময় কার্ডিওপ্যাথি দেখা দিতে পারে। সুতরাং সিস্টোলিক হাইপারটেনশনের একটা কমপ্লিকেশন কিন্তু আমরা বলি কার্ডিওমায়োপ্যাথি বা বড় হার্ট। সো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং যতটুকু তোমাদের নলেজ গেইন করার আশা করি তোমরা গেইন করতে পেরেছো। ধন্যবাদ সবাই।